লাভ ও ক্ষতিকে সমজ্ঞান করতে, একমাত্র নিজের কর্তব্যের প্রতি মনোনিবেশ করতে। আপনাকে আমার প্রশ্ন, এই পরাজয় কি শিক্ষা দিল? তৃণমূলের আশু কর্তব্য কি? দেখো, পরাজয় হয়েছে সেটাকে মানতে হবে, শিক্ষা নিঃসন্দেহে নেওয়া উচিত, শিক্ষা নিয়ে আবার এগোনো উচিত। যারা যুদ্ধের আসল সৈনিক তারা শিক্ষা নেয়, আর যারা যুদ্ধের মিকি সৈনিক তারা পালা বদল করে, ঠিক আছে, দল বদল করে। আমরা যেহেতু মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই রয়েছে, আমরা বিরোধী দল থেকে উঠে এসেছি, তো আমাদের কাছে যারা আমরা প্রি 2011 ছিলাম, লড়াই ছিলাম, তাদের কাছে এই হারাটা খুব শকিং নয়, কিন্তু কারণ এটাই খুব স্বাভাবিক, ক্ষমতা চিরকাল কারোর কাছে থাকে না। এটাকে যারা না মানতে পারে তারাও আবার ভুল করে। জীবনে কোনো কিছু স্ট্যাটিক নয়, জীবন পাল্টায়, কিন্তু নীতি পাল্টানো উচিত না, নীতি পাল্টালে হয় না। মানুষ একটা লড়াই দেয়, মানুষের লড়াইটাই হচ্ছে রাজনীতিবিদদের লড়াই। মানুষ একটা সংগ্রাম করে, লড়াই করে, মানুষ লড়াই করে বদলায়, আবার বদলায় যারা, তাদের বিরুদ্ধেও মানুষের খুব আস্তে আস্তে জমে, মানুষ লড়াই করে। আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আমি দেখিনি ভারতবর্ষের কোন রাজনৈতিক দল, রাইট ফ্রম, মানে আমি সেন্ট্রাল বলছি, পন্ডিত জওয়াহরলাল নেহরু থেকে আপ টু নরেন্দ্র মোদী, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে মমতা ব্যানার্জি বা তারপর যা আসবে, মানে তার থেকে তো দেখতে হবে যে যে নীতি নিয়ে এসেছিলাম সেই নীতির 100% ইমপ্লিমেন্ট করেছে। কোথাও যেন সবাইকার মধ্যে আমি কোনো ইন্ডিভিজুয়াল বলছি না, কিন্তু সবাইকার মধ্যে আমিত্বটা বড্ড বেশি হয়ে গেছে। মানুষের কথা ভেবে মানুষের জন্য লড়াই করতে আসি, মানুষের জন্য আমরা আসি, কিন্তু আলটিমেটলি আমরা মানুষকে জন্য ভাবি না, আমরা আমার জন্য বা আমাদের জন্য ভাবি, ইররেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল। তাই জন্য বললাম, মানুষের লড়াই কিন্তু কখনো শেষ হয় না, মানুষকে আবার লড়তে হয়। এই বিপর্যয়ের কোনো আগাম পূর্বাভাস টের পেয়েছিলেন? টের পাইনি, কিন্তু বিপর্যয় কোনো না কোনো সময় আসবে, সেটা খুব স্বাভাবিক। এতটা টের পাইনি, সত্যি কথা বলতে গেলে। কিছু না কিছু হচ্ছে, সেটা ঠিক আছে, তবে একটা জায়গায় তো আবার আমি বলছি, আমি বিশ্বাস করি কোনো জায়গায় স্যাচুরেটেড নয়, কোনো জায়গাতে এই ধরো ওয়েদার ইউ আর ইন পলিটিক্স, ওয়েদার ইউ আর ইন প্রফেশন বা সাংবাদিকতা, যেখানেই বলো, কখনো তুমি পিকে থাকতে পারো না। যে মুহূর্তে পিকে চলে গেলে তারপর থেকে কিন্তু তোমার আস্তে 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 নামতেই হবে। এটাই হচ্ছে নিয়ম, জাগতিক নিয়ম, এটাকে মানতে হবে। কিন্তু পিকে চলে গেলে, সমস্যা হচ্ছে পিকে চলে গেলে এই আমি শব্দটা থেকে তো আমরা কেউ বেরিয়ে আসতে পারছি না। তুমি কি ভাবছো নরেন্দ্র মোদীও পড়বে না? পড়বে, নরেন্দ্র মোদীও পড়বে, এটা শুধু সময়ের অপেক্ষা। কারণ কোনোদিনই কেউ পিকে গিয়ে থাকতে পারে না। এই আমার আমিত্বটাই তো আমাদের সবচেয়ে শেষ করে। তুমি কি মনে করছো যে দুদিনের মধ্যে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ জন্মাচ্ছে না? যে রামরাজ্য নিয়ে আসবে বলেছিল, যে সনাতনী হিন্দুদের নিয়ে কথা বলেছে, তার 4 তারিখের পর থেকে দেখো না, আজকে 8 তারিখ, 4 দিনের মধ্যে কত মানুষকে কোথায় কত পোড়ানো হয়েছে, কত কি হয়েছে। গরিব মানুষদের যাদের ভোট নিয়েছে আমি বলছি, আই এম টেলিং, ভোট নিয়েছে যাদেরকে বলেছে, যা আছি, মোদিজি আছে, আমরা আছি, রামরাজ্য করব, তোমাদের কোনো অসুবিধা হবে না, আর সেই গরিব সবজিওয়ালা থেকে আরম্ভ করে সবাইকে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশ স্টাইলে। তুমি কি ভাবছো না যে খুব জমছে? যদি 4th মে বা 5th মে সকাল যদি ওদের 100% থাকে, আজকে কিছু না হলেও এই যে 3-4 দিনের ঘটনায় কিন্তু নেমে 94-3% নেমে গেছে। মানুষের ক্ষোভটা জমছে। কিসের রামরাজ্য তুমি দিলে? কিসের তুমি সনাতনী হিন্দুদের কথা বললে? পোড়ানোটা সনাতনী হিন্দুদের কথা। ডোমজুর আজাদ কলেজের সামনে যে বলছে কাদের কোনো মুসলিম মহিলা বোরখা পরে আসবে না, তার ভিডিও আমি ছেড়েছি। সনাতনী হিন্দুর কথা, এটা রামরাজ্যের কথা। আমরা খারাপ ছিলাম, সেটা তো মানুষ সরিয়েছে আমাদের। আমরা ভালো নই, তাই তো আমাদের মানুষ সরিয়েছে। তা তুমি এসে কি করলে? আগে আমার পার্টি অফিস পড়ালে, তুমি এসে কি করলে? আমাকে মারছো, তুমি এসে কি করছো? সবকে চোর 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 করে চিৎকার করছো। কিন্তু এই ঘটনাটাই যদি আবার পাল্টে যায়, 2 বছর
দেখো 2024 থেকে 2026-এর মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে, এটা মানতে হবে। তা 2026 থেকে 2028-এর মধ্যে ডিফারেন্স হতে পারে। তা তখন যদি রাস্তায় মোদি চোর, অমিত চোর, বিজেপির সব চোর বলে, তখন কি হবে? এটা কালচার না, এটা সংস্কৃতি না। সমস্যাটা কোথায় হচ্ছে জানো তো? সমস্যাটা হচ্ছে আমরা একটা রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে গেছি, এবং রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে বেরিয়েছি আমরা বিজেপির জন্য, নরেন্দ্র মোদী, অমিত শাহের জন্য। এই পশ্চিম বাংলায় আমরা অনেকদিন বিরোধী দলে ছিলাম, অনেক খুন ডাকাতি হয়েছে, ধর্ষণ হয়েছে। আমরা কি কেউ বলেছি খুনি, ডাকাতি, ধর্ষণকারী? যেদিনকে বুদ্ধদেব বাবু চলে গেল তার পরবর্তীকালে কোনো স্লোগান শুনেছো কখনো? আমরা তো স্লোগান দিতে পারতাম, খুনি, ধর্ষণকারী। খুন তো করেছিল সিপিএম, এটা তো মানতে হবে। 2014 যখন কংগ্রেস চলে গেল, নরেন্দ্র মোদী এলো, কেউ বলেছিল কংগ্রেসের কাউকে চোর 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 চোর? তো এটা কি, এটা কি রাজনীতি? মানুষও কিন্তু একটা জিনিস, মানুষকে কখনো যে 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 কেউ, যে কোনো রাজনৈতিক দল, যে কেউ যদি বলে যে মানুষ আমার, তার মতো ভুল কেউ করবে না। আচ্ছা কল্যাণদা, 4 মে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 4 মিনিটের একটা কল রেকর্ড ভাইরাল হয়, যেখানে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেন, গণনায় কারচুপির কথা বলেন, আদালতে যাওয়ার কথা বলেন। তৃণমূল কি এবার আদালতে যাবে? সেটা সময় সাপেক্ষ, আদালতে যাওয়ার ব্যাপারটা নিশ্চয়ই কিছু কিছু যাবে। তো এটা তো সত্যি কথা, এই ভোট পুরোটা মানুষের। আমি এই কথা বললে এখন হয়তো আপনার রে রে করে উঠবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে হচ্ছে এই ভোট মানুষের যে রায় সেটাকে প্রপার রিফ্লেক্ট করে না। এবারে যে হয়েছে সেটা হচ্ছে অদ্ভুত প্রসিডিওর। মানে মোদি, অমিত শাহ হ্যাজ টেকেন এ ভেরি গুড টেকনিক। অদ্ভুত প্রসিডিওর, এই জীবনে কখনো আমি ভাবিনি, কখনো কেউ হবে না, আগামী দিনে ভাববো। ধরো এসআইআর করলো, এটা হলো, ওটা হলো, ইউ ক্যান লুক ইনটু দ্যাট। আপনি কেন দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে। ভোটের দিন কি দারুণ ভোট হয়েছে, আপনি বলছেন, প্রেস বলছে এই দেখো, আমার ফটো নিয়ে ক্যামেরা নিয়ে ছুটছেন, দারুণ ভোট হচ্ছে, সিআইএসএফ দাঁড়িয়ে আছে, এই দেখুন ছবি, দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখছেন তো, দেখছেন তো। আলটিমেটলি কি কাউন্টিং? কাউন্টিং এ কি করছো? পিটিএ পিটিএ বার করছো ভাই, পিটিএ পিটিএ বার করছে। আপনি বলছেন আমি এখানে যেখানে স্ট্রং রুম থাকবে সেখানে আমি সিসিটিভি কর্নার করে দিচ্ছি, প্রেস দিন। তো সেই প্রেস কর্নারে কাউন্টিং এর কেন সিসিটিভি এলো না? ডেমোক্রেসি তো পুরোটা, কিন্তু লাস্ট যেটা রেজাল্ট সেখানে তো আপনি বন্ধ করে দিচ্ছেন। এন্ড আমাদের অভিযোগ এরকম 80 থেকে 100টাতে হয়েছে। মমতা ব্যানার্জি 5 রাউন্ড দেখানো হলো না, মমতাকে বার করে দেওয়া হলো, যেটা আপনি কল রেকর্ড বললেন। কেন? Where is the CCTV? Where is the CCTV? মমতাদি কমপ্লেন লিখছে, কমপ্লেনটা নিতে ধরে ছিঁড়ে দিচ্ছে বিজেপির ছেলেরা। আমার কাছে একটা টেক্সট আছে, আমি এই মুহূর্তে বার করতে গেলে সময় লাগবে। Someone has said, আসল খেলা হবে কাউন্টিং এ। 5ই মে হরিচাঁদি স্ট্রিটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন, আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলেছেন তিনি এই পরাজয় মানছেন না, অভিষেকেরও কি এই একই অভিমত? কল্যাণদা, অভিষেকের অভিমত আমি জানি না, অভিষেকের সঙ্গে আমার কোনো কথা হয়নি সেভাবে, কারণ সেদিন দিদির সঙ্গে আলোচনা হয়েছে। দলের মতটাই তো হচ্ছে যে অপরাজয় মানছি না, নেত্রী যেটা বলেছেন। আমি তো আবার কেন মানছি না, মানছি না কারণটাই হচ্ছে কাউন্টিং ওয়াজ নট ট্রান্সপারেন্ট, দ্যাটস অল। তুমি রিকাউন্ট করো না, সব বুঝিয়ে দাও মানুষকে। আমরা যখন এই অভিযোগ করছি তখন অভিযোগটাকে মেনে নিন না মোদিজি, যে না ঠিক আছে আমরা সব কাউন্টিং ঠিক করেছি। আন্ডার হাইকোর্ট যে সমস্ত ব্যালট যে ইভিএম খুলে দেখি দাও। বিশ্লেষকদের একাংশের মতে ডাবল ধাক্কায় রাজ্যে এবার ডাবল ইঞ্জিন সরকার। কি বলছে তারা? প্রথম ধাক্কা তৃণমূলকে প্রত্যাখ্যান, দ্বিতীয় ধাক্কা মেরুকরণ। যেসব আসনে মুসলিম ভোটার 50%-এরও বেশি, সেসব আসনে তৃণমূলের ভোট কমেছে। 2021 সালে যেখানে সেই সমস্ত আসনে জোড়া ফুলের ভোট ছিল 57.7%, সেখানে 2026 সালে তা কমে 41.4%। অঙ্কে কোথায় ভুল? না, অঙ্ক না, আমি তো আবার বলছি কোনো কিছু স্ট্যাটিক নয়। হিন্দু ভোটটা বেড়েছে, নিঃসন্দেহে বেড়েছে, সেটা তো আমি অ্যাকসেপ্ট করছি যে হিন্দু ভোটটা বেড়েছে, আমি তো বলছি না যে বাড়েনি।
আমাদের 4% মতো কমেছে, 4 না 5, যাই হোক 4% মতো কমেছে। তো এই পার্সেন্টেজটাই তো সবচেয়ে বড় ব্যাপার। 2%, 3%, 2%, 3%, তাহলে 41% তো ভোট আমাদের রয়েছে, টোটালি রিজেক্টেড নয় তো। আমাদের সঙ্গে ওদের ভোটের ডিফারেন্স কত? টোটাল 32 লাখ, 32,11,460। 32 লাখ ধরে নিলাম। অ্যাপিলে পেন্ডিং কত? 34 লাখ। 34 লক্ষ লোককে বাদ দিয়ে যে ভোটটা হয়েছে, সেই ভোটটাকে আমায় মানতে হবে যে কারেক্ট ম্যান্ডেট, when the difference is 32 lakhs। 70-এর বেশি আসনে প্রার্থী বদল, কম করে 15 বিধায়কের কেন্দ্র বদল। রণকৌশলে যে ঘাটতি ছিল তার বলার অপেক্ষা রাখে না, ফলই তার প্রমাণ। আইপ্যাকের ভূমিকা কি সন্দেহজনক? রণকৌশলের ঘাটতি ছিল না, যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের বাদ দিতেই হতো। যেমন কেউ কেউ বলছে অমুক কেন, আমি বলবো একটা কথা, যে সমস্ত ক্যান্ডিডেট, কিছু ক্যান্ডিডেটকে আপনি 8 ঘন্টা হাঁটতে বলুন না, 25 মিনিট, এটা দেখিয়ে দিক। যে ক্যান্ডিডেট, যে এমএলএ ছিল 3 বছর কনস্টিটুয়েন্সিতেই যায়নি, যার ক্ষোভটা পড়েছে নতুন ক্যান্ডিডেট হয়েছে তার উপর পড়েছে, হাত জোর করে করে ক্ষমা চাইতে হয়েছে তাদের। উনি আসেননি, ওনার ফাঁড়টি আমি পূরণ করব, তাহলে সেই ক্যান্ডিডেটকে দিলে কোথায় যেত আজকে? যেখানে 7,000 ভোটের ডিফারেন্স হচ্ছে, সেটা জামানত বাজেয়াপ্ত তৃণমূলের। যে ক্যান্ডিডেট হাঁটতে পারে না, 3 মিনিট হেঁটে হাঁপিয়ে যাচ্ছে, সেই ক্যান্ডিডেটকে দিলে আগে কি হতো? যেখানে ঝড় তো আমাদের এগেনস্টে, সেই ক্যান্ডিডেটকে দিলে আমার কি হতো? আপনি যে কথা বলছেন যে তোলাবাজ, যে তোলাবাজদের সরানো হয়েছে, সেখানে কি হতো? রণকৌশলের কথা বলছে। আর নতুন তো দিতেই হবে, আমি তো চিরকাল থাকবো না রে ভাই, আমার নতুন ছেলেরা না আসলে তারা কি করে হবে? কিন্তু প্রবলেমটা হচ্ছে নতুন তাদের এই সব সমস্যাটা কোথায় জানেন? সোশ্যাল মিডিয়াতে এত বেশি নিজেদের ইনভলভ করে দিয়েছিল, যাদের সঙ্গে মাঠের রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। অসুবিধা হয়ে গেছে, কিছু হয়েছে। ক্যান্ডিডেট বাছাই কোনো ভুল হয়নি, যারা ক্যান্ডিডেট হয়নি তারাই ড্যামেজ করেছে, স্যাবোটেজ করেছে, পিওর স্যাবোটেজ করেছে, বা তার লোকেরা স্যাবোটেজ করেছে। যাদের যাদের ক্যান্ডিডেট হওয়ার শখ ছিল, তারা ক্যান্ডিডেট হতে পারেনি বলে বসে গেছে, স্যাবোটেজ করেছে, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দিয়েছে। আপনি তো সবাইকে তো ক্যান্ডিডেট করতে পারেন না, সবাই অ্যাসপিরেন্ট। যে জেলা পরিষদের টিকিট পায়নি, তাকে আমি কষ্ট করে জেলা পরিষদের টিকিট দিদিকে দিয়ে করিয়েছি, কর্মাধ্যক্ষ করি, তাও সেও অ্যাসপিরেন্ট যে আমি এমএলএ কেন হবো না। গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে সে বলছে কেন আমি ক্যান্ডিডেট হবো না, আমার চেয়ে ভালো ক্যান্ডিডেট কি আছে? এবার যারা যারা এই অ্যাসপিরেন্ট ছিল, তারাই ক্ষতি করে দিয়ে চলে গেছে। ক্ষতিটা যতটা মানুষ না করেছে, মানে বিজেপি দল যা না করেছে, ক্ষতি করেছে যারা ক্যান্ডিডেট হতে পারেনি, তারা করেছে। তাদের সব চাই, তাদের পঞ্চায়েতের প্রধান চাই, তাদের পঞ্চায়েত সমিতি চাই, জেলা পরিষদ চাই, পুরো কর্মাধ্যক্ষ চাই, বড় বড় জায়গা চাই, আবার এমএলএ হলো এমএলএ চাই, তাদের সব চাই। এবং এইগুলো সবচেয়ে বেশি হয়েছে কারণ কি জান, ওই যে বললেন আইপ্যাক। আমি 2021 সাল থেকে বলে এসেছি, আমি 2024 ইলেকশন করেছি উইদাউট আইপ্যাক। আমি বলছি আইপ্যাক ইজ এ সিরিয়াস ইস্যু ফর নট অ্যাকসেপ্টিং আস বাই দি পিপল অফ তৃণমূল কংগ্রেস। এই আইপ্যাকের ছেলেগুলো সব জায়গাতে যে, ধরুন আপনাকেও যে বলছে আপনি কেন হবেন না, ওনার নাম কেন আছে, ওকেও যে বলছে, একেও যে বলছে। এবার আইপ্যাক ওটা বছরের প্রোগ্রাম থ্রো করার সময় বলছে আপনি এটা ভালো করে করুন, তবে না আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। সেও মনে হচ্ছে হ্যাঁ সত্যি তো। আমার কোনো একজন বলছে দাদা আমার কাছে ডেফিনিট খবর যে আমার নাম অমুক কনস্টিটিউয়েন্সি থেকে চলে গেছে, দিদির কাছে আছে, আপনি শুধু একটু বলে দেবেন। তোমার এই ডেফিনিট খবরটার সোর্স কি?
আইপ্যাকের যে ছেলেগুলো আছে ওরা বলছে আমাদের রিপোর্ট আমরা ফেভারে। আইপ্যাক যে কতজনকে সম্ভাবনা দেখিয়ে দিয়ে গেছে তার কোনো ঠিক নেই। কিন্তু এই জায়গাটা আমি আমার দলকে বোঝাতে পারিনি। আই এম ভেরি সরি। আমার সংগঠনের যদি দুর্বলতা হয়ে থাকে, সত্যি কথা বলছি আপনাকে, আপনি যে কথা সব অ্যানালিসিস করছেন সেই অ্যানালিসিসের মূল কাঠামোয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংগঠনের দুর্বলতার কারণ হচ্ছে আইপ্যাক এবং আইপ্যাক ওরিয়েন্টেড পলিটিক্স। আমাকে ফোন করে না 24 বছরের ছেলে বলছে আপনি এই করুন, আমি কেন মানবো বলুন তো? 40 বছর রাজনীতি, 4টে টার্মের এমপি আমি, কামাক স্ট্রিট থেকে বলছি। হোয়াট ইজ দিস? কেন মানবো আমি? আইপ্যাক হ্যাজ ডিস্ট্রয়েড তৃণমূল কংগ্রেস অর্গানাইজেশন। দিদি ভাবুক, অভিষেক ভাবুক, আমি কিন্তু আমার সুচিন্তিত মত দিচ্ছি। প্রবলেম হচ্ছে আমার মতামতটাকে সবাই রেগে মেগে কথা বলে, কথা বলে। আচ্ছা কল্যাণদা, এইখানে এইটার সঙ্গে একটা প্রশ্ন আমি যুক্ত করছি। প্রশান্ত কিশোর থাকলে কি আর চতুর্থবার ক্ষমতায় থাকবে? প্রশান্ত কিশোর থাকলে আমরা এটাতে ফুটে যেতাম একদম। এখানে একটা প্রশ্ন আমি অ্যাড করিনি। তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের উত্থানের বড় ভূমিকায় কিন্তু প্রশান্ত কিশোর হচ্ছে সুযোগ সন্ধানী লোক। হঠাৎ বিহারের পলিটিক্সের ওখানে চলে গেল, দেখলো ওর একটু ভবিষ্যৎ আছে বলে। প্রশান্ত কিশোর ইজ দি মেইন রিজন টু ডিস্ট্রয় দি তৃণমূল কংগ্রেস পলিটিক্স। প্রশান্ত কিশোরের মতো লোক ভারতবর্ষের রাজনৈতিক দলের কাঠামোগুলোকে নষ্ট করে দিয়ে গেছে। হি ইজ অ্যান অপরচুনিস্ট। এবং আনফরচুনেটলি আমাদের লিডাররাও তাদের প্রতি অসম্ভবভাবে ডিপেন্ড করে গেছে। ভালো সময়টাকে যে ভালোভাবে ইউটিলাইজ না করে, তার জন্য খুব অসুবিধা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতিকে যথেষ্ট কৃতিত্ব দিয়েছেন এবং প্রয়োজনের ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, কিন্তু দলের ছোট বড় মাঝারি অনেক নেতাই হয় সামনে নয় পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করছেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মনে করেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারকাসুলভ জীবন ধরা ছোঁয়ার বাইরে থাকা জনমানুষের গ্রহণযোগ্যতা হারানোর অন্যতম কারণ? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিশ্রম করেছে ইলেকশনে, সেটা সে সম্বন্ধে কোনো দ্বিধা নেই। কিন্তু অভিষেকের ফুল ডিপেন্ডেন্সি অন দি আইপ্যাক হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই মি। কিন্তু আমি, জানেন তো, কখনো কখনো বলতে যেতে আমি তো শত্রু হয়েছি, তাই আমি আর বলিনি। নিজের মতো করুক, বুঝে নিক। আর লাইফস্টাইল, আমি মমতাদির সঙ্গে রাজনীতি করার লোক, আমি মমতাদির লাইফস্টাইলের সঙ্গে আমি অভ্যস্ত। আমি কি একটা 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম না? কিন্তু সেটা আমার রাজনৈতিক জীবনের সঙ্গে যায় না। কিন্তু অভিষেকের মাথায় অনেক বুদ্ধি আছে। হি ইজ ভেরি লেবোরিয়াস। ওর নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণ রয়েছে, কিন্তু আমার মতে কিছুটা জায়গায় যে ওকে পরিবর্তন করাটা দরকার। বিজেপি ক্ষমতায় আসার আগে তাদের স্লোগান ছিল ভয় নয় ভরসা, অথচ রাজ্যে পালা বদলের পর যে ছবি বাংলার মানুষ দেখছে তা অভূতপূর্ব, নেতিবাচক অর্থেই অভূতপূর্ব। আমরা ইতিবাচক অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু এক্ষেত্রে নেতিবাচক অর্থে। নির্বিঘ্নে ভোট, রক্তহীন নির্বাচন, জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে বিজেপি বাম কংগ্রেস 10-এ 10 দিচ্ছে, অথচ ভোট পরবর্তী হিংসা এখনো রাজ্যে 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার আত্মসহায়ক চন্দন রথকে একেবারে সিনেমার কায়দায় খুন। দেখুন, এটা তো ইনভেস্টিগেশনে রয়েছে। সেই ইনভেস্টিগেশন কি হবে আমি তো বলতে পারবো না। ইনভেস্টিগেশন করুক। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বা আজকে কাগজেও দেখছিলাম, একটা প্রশ্ন বারবার উঠছে, শুভেন্দু যখনই ক্ষমতায় থাকে তাহলে কেন একটা করে বডিগার্ড চলে যায়? প্রদীপ রাউত, শুভেন্দু ওয়াজ মিনিস্টার, না শুভেন্দু ওয়াজ এমপি, ক্ষমতায় আমরা, মমতা দি ওয়াজ ফুললি ডিপেন্ডিং অন শুভেন্দু। এরপর আসুন 2018, যেটা সুইসাইড হলো চক্রবর্তী, তার মেয়েও তো বউ তো মামলা করেছে। হাইকোর্ট তো ডিরেকশন দিয়েছিল সিবিআই কে ইনভেস্টিগেট করতে, কেন করেনি? শুভেন্দু ওয়াজ মিনিস্টার। এটাও ঠিক, at that point of time Mamata Di was a blind towards Shubhendu, right from 2011. তারপরে আর একটা কোভিডের সময় রহস্যজনক মৃত্যু, থার্ড।
তিনটি পাওয়ারে থাকতে, তাই তো 2019-এ হলো ওটা। when he is coming back on power, আবার একজন কেন? এই গ্যাপে কেন? প্রশ্ন থাকছে। আর উকিল হিসেবে আমার আরেকটা প্রশ্ন আছে। উকিল হিসেবে আমার প্রশ্নটা হচ্ছে, এই চন্দ্রনাথ রাউত যদি ওর পিএ হয়, চন্দ্রনাথ রাউত আত্মসহায়ক শুভেন্দু অধিকারী, তাই তো? সে হয় কাঁথি নাহলে কলকাতায় থাকে। মধ্যমগ্রামে কেন? ওয়াই মধ্যমগ্রাম? শুভেন্দু যদি নিজাম প্যালেসে থাকতে পারে, তাহলে তো ও তো নিজাম প্যালেসে একটা জায়গা পেতে পারে। ওয়াই হ্যাজ চুজেন মধ্যমগ্রাম? এটাকে অন্য কারো ডিরেকশনে? তার আত্মসহায়ক নিজাম প্যালেসে থাকতে পারবেন এটা তো আমি বিশ্বাস করবো না। বা সে একটা ওই শুভেন্দু শুধু বেহালাতে নাকি একটা বাড়ি ভাড়া আছেন, বাড়িতে আছে, সেই বাড়িতেও থাকছে না। শুভেন্দু তো একা, এও একা থাকছে না, এটা তো হয় না। সে কেন মধ্যমগ্রামে যে বাড়ি নিল, আউট অফ দি ওয়ে যে মধ্যমগ্রামে একটা বাড়ি নিচ্ছে, রুটের মধ্যে কোথাও পড়ছে না? এটাও তো আমার কাছে আশ্চর্য লাগছে। এটাও আমার কাছে বিরাট আশ্চর্য লাগছে। পুলিশ তদন্ত করবে, যে খুন করেছে তাকে ধরবে, কিন্তু সত্যিকারে যেন আসল খুনি ধরা পড়ে। মিথ্যে করে কাউকে ধরে নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করবেন না। এই প্রশ্নের উত্তরও কিন্তু দিতে হবে। কেন মধ্যমগ্রাম? শুভেন্দু অধিকারী উত্তর দিক এখন। ওয়াই, কেন অ্যালাউ করলো মধ্যগ্রামকে ওকে থাকতে? জেলায় জেলায় তৃণমূল নেতারা আত্মগোপনে, কেউ কেউ ঘর ছাড়া, ভয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা সময়ের উস্কানিমূলক মন্তব্যে হাওয়া গরম না হলে পরিস্থিতি কি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকতো না? 1 মিনিট দাদা, দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেল না? শেষ করছি, তিনি সংযত থাকলে তো এখন এমন অনভিপ্রেত হিংসার মুখে তৃণমূল কর্মী সমর্থকদের পড়তে হতো না। ওটা বাজে কথা। অভিষেক কি বলেছে না বলে তার উপরে এটা রিয়াকশন হচ্ছে, এটা আমি মানি না। এখন সে তো ওদের লোকও তো বলেছিল চামড়া তুলে দেবো। দিলীপ ঘোষ বলেনি? শুভেন্দু অধিকারী বলেনি? অমিত শাহ বলেনি উল্টো করে টাঙিয়ে দেবো ক্রিমিনালদের, তৃণমূল ক্রিমিনালদের? ও কি কোনটা ক্রিমিনাল আর কোনটা না ও জাজ করবে নাকি? কি ওদের তো বিজেপির সব লিডাররা সবাই তো দিয়েছে, মেরে উড়িয়ে দেবো ফোর্থ মের পর। তৃণমূলের অস্তিত্ব রাখবো না বলেনি? বলেনি? এখনো তো থ্রেট দিয়ে যাচ্ছে, তৃণমূলের অস্তিত্ব রাখবো না আমি, শুভেন্দু অধিকারী আফটার উইনিং, বলছে না? আপনারা অভিষেকের এই কথাটা নিয়ে কেন আটকে রয়েছেন? বললাম আমার শেষ প্রশ্ন আপনাকে। অনেকের মনে, এটা কিন্তু সিরিয়াস কনসার্ন থেকে বলছি বললাম না, অনেকের মনেই দাঙ্গার ভয় দানা বাঁধছে। কোনো এক সম্প্রদায়কে খেপিয়ে নাকি হিংসার চাষ করবে তৃণমূল। 2011 সালে নিজেদের পরাজয় স্বীকার করে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে বলেছিলেন গঠনমূলক বিরোধিতার কথা। তৃণমূলের এমন কোনো ইতিহাস এখনো পর্যন্ত বিরোধী পরিসরে যারা রয়েছেন তারা বলে নেই। যে প্রশ্নটা দিয়ে অ্যাকচুয়ালি শেষ করব, রাজ্য কি অতীতের বিরোধী তৃণমূলকেই দেখবে, না এবার সত্যি বদলা নয় বদল হবে? এক নম্বর কথা হচ্ছে, আপনারা যে যাই বলুন, ফোর্থ মের পর কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীদের কারো কোনো মানসিকভাবে হিম্মত হবে না কোনো কিছু করার। এটা হচ্ছে বাস্তব কথা। আমাদের ছেলেরা, আসলি ছেলেরা কিন্তু ভীত সন্ত্রস্ত, সব জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এটাই কি পরিবর্তন? আপনারা যে কথা বলছেন পরিবর্তন, দল বদলের পাড়া শুরু হয়ে গেছে রাতারাতি। ডিপি চেঞ্জ থেকে আরম্ভ করে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনাদের তো দেখলাম সব্যসাচী দত্ত হেরে গিয়ে চলে গেছে, কাগজেই দেখলাম। যে মুকুল রায়ের টার্মিনেশন হয়েছে এবং ওকে সব টাকা ফেরত দিতে বলেছে, মুকুল অসুস্থ ছিল বলে সেই শুভ্রাংশু রায়ের মামলা জীবনে কোনো, ভেরি ইরেসপন্সিবল বয়, আসেও উনি সই করিয়ে নিয়ে এসে সুপ্রিম কোর্টে ফাইল করে সেটা অর্ডার স্টে করিয়েছি।
ঠিক আছে, বিজেপির জন্য তো মুকুল রায়ের এই হালটা হয়েছে। সেই শুভ্রাংশু চলে গেছে কাল বিজেপিতে। এরা কি বুঝে? এরা বাবাকেও বুঝলো না। যে বাবার লাস্ট জিনিসটাকে টেনে নিয়েছিল, ওকে 5 বছরের সমস্ত স্যালারি ফেরত দিতে বলেছে, এবং 5 বছর ধরে ওর পিছনে যে অ্যাসেম্বলি যে খরচা করেছে সব ফেরত দিতে বলেছে ক্যালকাটা হাইকোর্ট। সেই অর্ডারকে স্টে করেছি। সে একবার ভাবলেও না আমার বাবার মামলাটা, বাবার চলে গেছে, বাবার জন্য যারা লড়ছে তাদের কথা ভাবলো না স্টেট বিজেপিতে, কারণ তার নিজস্ব পলিটিক্যাল কেরিয়ার তৈরি করার জন্য, আর তো কিছু না। শুনুন, শূন্যে ছিলাম, আমরা ভালো দেখেছি, খারাপ দেখেছি, খারাপ দেখেছি আগে, তারপর ভালো দেখেছি। আমরা মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ে আছি, এবং যারা এই লড়াইটা সেদিন থেকে করেছেন না, তাদের আমার মনে হয় না তাদের কেউ দল বদল করবে বা কিছু। কিন্তু 2009 বা 2010, 2011 পর যারা বেনিফিটে এসছে তাদের ডিপি পাল্টাতে সময় লাগবে না। মমতা ব্যানার্জি রাস্তায় নামলে কিন্তু রাজনীতির রং পাল্টাতে বেশিক্ষণ সময় লাগে না। আমি সুবিধাবাদীদের কথা বলছি, সুবিধাবাদীর কথা বলছি। মাত্র 4% ডিফারেন্স। ইটস নট দ্যাট সিপিএম এর মতো 20%, মানে টোটাল ধরলে 50% ডিফারেন্স। আর যেভাবে 4 দিনে রামরাজ্য চলছে, কিসের শ্রমিক বর্ষের কথা বলছে বলুন তো? বেকার কথা বলে যাচ্ছে, সব বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ও নাটক করছে, ও টিভিতে এক কথা বলছে আর সবাইকে বলছে খেলাও। হ্যাঁ, কেউ মাইকে নিয়ে বলছে সব ও সব নাটক দেখানো, আর যেখানে যেখানে বলছে সেখানে বেশি খেলাচ্ছে। মমতা ব্যানার্জি রাস্তায় নামবে, গণতন্ত্র যেভাবে ধ্বংস হয়েছে তার বিরুদ্ধে লড়বে, এবং সারা ভারতবর্ষ দেখবে যে মমতা ব্যানার্জি লড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরেক নামে লড়াই, মমতা দিকে ওইখানেই মারায়। ভারতবর্ষের সর্বকালের স্বাধীনতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার